আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। গতকাল রাতে মানিকগঞ্জের জাগির থেকে এক বড় ভাই আমাকে এসএমএস দিয়ে বলল তার নাকি কিছু কোয়েল পাখি বীজ ডিমের প্রয়োজন। আর যেহেতু বর্তমানে হচ্ছে আমি বীজ ডিম সেল করে দিতেছি, যেহেতু আমার ইনকিউবেটরে আপাতত তেমন একটা ডিম বসানো হবে না, আর পার ডে যেহেতু আমাদের প্রায় 50 পিসের মতো ডিম আসে, মান্থলি হিসাব করলে প্রায় 1500-র মতো ডিম। আর আস্তে আস্তে কিন্তু আমাদের ডিম আরও বাড়বে, কমবে না বরঞ্চ বাড়বে, যেহেতু আমাদের প্যান্স পাখি আছে 112 পিসের মতো শুধু মেয়ে, আর ছেলে আছে 37 পিসের মতো, যেখান থেকে আমরা আশা করি পার ডে 80 থেকে 90 পিসের মতো কিন্তু ডিম পাবো পার ডে কিছুদিন পর থেকে। আর যেহেতু ভাইয়ার প্রয়োজন মাত্র হচ্ছে 60 থেকে 70 পিসের মতো ডিম, গতকালকের ছিল আমাদের হচ্ছে 50 পিস ডিম এবং আজকের হচ্ছে প্রায় 20 পিসের মতো ডিম, টোটালি হচ্ছে 70 পিসের মতো বীজ ডিম আমরা পেয়েছি কালকে এবং আজকে মিলিয়ে, যেখান থেকে হচ্ছে 60 পিসের মতো ডিম ভাইয়াকে দেবো আর কিছু ডিম হচ্ছে আমরা ফ্রি দেব। এর পিছনে একটা কারণ আছে, আমি বারবার বলি, এখন ডিম নেওয়ার সময় কিছু ডিম ভেঙে বা ফেটে যেতে পারে, যতটুকু সম্ভব আমরা সেভ করে কিন্তু ডিমগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি যেন কোনো প্রকার ডিম ভেঙে না যায়। দেন তারপরেও দুইটা একটা ডিম যদি ফেটে যায় বা ভেঙে যায়, দেখা গেল সে 60 পিসের মতো আমার কাছ থেকে ডিম নিছে, তার বাসায় যে কিছু ডিম কমে গেল। আর আমরা সবসময় চেষ্টা করি কিছু সংখ্যক ডিম বেশি দেওয়ার, যেন তার বাসায় যে 60 পিসের মতো ডিম বা 61 পিসের মতো ডিম থাকে। আর বানিয়াজুড়ি যাওয়ার পরেই চলে আসলো ছোট্ট একটা ভাইয়া এবং আপু, ওরা চলে আসছে ওদের পাখিগুলোকে দেখানোর জন্য আমার কাছে, কয়টা ছেলে এবং কয়টা মেয়ে। আমি দেখে বলে দিলাম মাত্র একটা হচ্ছে মেয়ে আর বাকি হচ্ছে 3টা ছেলে, টোটালি 4টা কোয়েলের ভিতর। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা কখনো কাস্টমার কেন দেখাই না? কাস্টমার দেখাই না এর পিছনে একটা কারণ হচ্ছে, আমি অধিকাংশ সময় ডিম পাঠিয়ে দেয় আমার বড় ভাইয়ের কাছে, মানে আমার বড় ভাই কাস্টমারের হাতে পৌঁছিয়ে দেয়। যেহেতু বড় ভাইয়ের বানিয়াজুড়িতে একটা বিজনেস আছে বা একটা দোকান আছে, যেহেতু বড় ভাইকে কিন্তু প্রতিদিনই বানিয়াজুড়িতে আসতে হয়, আর আমার যেহেতু তেমন একটা সময়ও থাকে না, যে কারণে হচ্ছে তার মাধ্যমে আমরা ডিমগুলোকে পাঠিয়ে দেই, যে কারণে মূলত কাস্টমার দেখানো হয় না। এবং আজকে আমার বানিয়াজুড়িতে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে ফয়েল ফোম, মানে কালারিং ফয়েল ফোম নিয়ে যাব আমার ব্রুডিং কমপ্লিট করার জন্য। মানে যেহেতু আমাদের 2-3 দিনের ভিতর কিন্তু কোয়েল পাখির 200-র মতো বাচ্চা বের হবে, আমাদের বাচ্চাগুলোকে ব্রুডিং কিন্তু ভালোভাবে করতে হবে, এখন যেহেতু প্রচুর পরিমাণ শীত গ্রামে, যে কারণে মূলত ফয়েল ফোম নেওয়ার জন্য চলে আসলাম বানিয়াজুড়িতে। আজকে টোটালি হচ্ছে আমরা 10 ফুটের মতো ফয়েল ফোম নেব। এগুলোর হিসেবটা হচ্ছে 4 ফুট বাই 1 ফুট, তার দাম হচ্ছে 25 টাকা পার ফুট। এগুলো স্কোয়ার কোনো ফুট না, 4 ফুট বাই 1 ফুট দাম হচ্ছে 25 টাকা। আমরা 10 ফুটের মতো নিছি, আমাদের যেহেতু বেশি বাচ্চা না, 200 মতো বাচ্চা এটাতে এনাফ হয়ে যাবে। বেশি বড় জায়গা দিলে কিন্তু বাচ্চাগুলো দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে ব্রুডিংটা ভালো হয় না বা বাচ্চাগুলোর নাভিটা ভালোভাবে শুকায় না। আর আমার বড় ভাই কিন্তু ফয়েল ফোমটাকে রোল করতেছে একটা গোল শেপ দিয়ে। এখন বলতে পারেন আমরাই কেন কাজ করতেছি, দোকানটা হচ্ছে আমাদের পরিচিত লোকের, যে কারণে মূলত আমাদের কাজটা আমরা নিজেরাই করে নিতেছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ফয়েল ফোম দিয়ে বোর্ডিং করলে ভালো হবে না প্লেন শিট দিয়ে বোর্ডিং করলে ভালো হবে? হ্যাঁ, অবশ্যই প্লেন শিট দিয়ে বোর্ডিং করলে তুলনামূলক একটু ভালো হবে। আর আমি মনে করি খরচটা বাঁচানোর জন্য প্লেন শিটের চেয়ে ফয়েল ফোমটাই ইউজ করা সবচেয়ে ভালো। মাত্র 250 টাকা দিয়ে আমাদের যতটুকু ফয়েল ফোম হয়েছে, আমরা যদি স্টিলের প্লেন শিট কিনতে যেতাম সেক্ষেত্রে আমাদের খরচ পড়তো প্রায় 1000 থেকে 1200 টাকার মতো। আমাদের বিজনেস করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে খরচ কোথায় কম পড়ে, যেহেতু কোয়েল পাখির বিজনেসে কিন্তু লাভ একদম সীমিত পরিমাণ, তেমন আহামরি কিন্তু লাভ আপনি পাবেন না। এখানে হচ্ছে পয়সা কিংবা 1 টাকা 2 টাকার কিন্তু বিজনেস বা লাভ, যেক্ষেত্রে আমাদের যতটুকু খরচ সেভ করা যায় ততটুকুই ভালো। সবসময় আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যেন যেখান থেকে আপনার সেভ আসে বা টাকা কিন্তু বেঁচে যায় বা লাভের পরিমাণটা যেন বেশি হয়, তাহলেই কিন্তু আপনি সফল একজন উদ্যোক্তা হতে পারবেন বা খামারি হতে পারবেন। আমার গ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি। গ্রামের রাস্তার 2 পাশে যে বাঁশঝাড়গুলা, এগুলাই হইতেছে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে গ্রামের সৌন্দর্যের ভিতর। যাই হোক, গ্রামের ছেলে গ্রাম ভালো লাগবে না তো ভালো লাগবে কি। আর কিছুক্ষণের ভিতর আমাদের গ্রামের ভাঙাচোরা রাস্তায় ঢুকে পড়লাম রিক্সা নিয়ে। আমাদের গ্রামের রাস্তাটা হইতেছে একদমই ভাঙাচোরা। সো আজ থেকে প্রায়
30 বছর আগে সম্ভবত রাস্তার কাজটা শেষ করা হয়। দেন তারপর পরবর্তী কখনো মনে হয় না যে রিফারিংয়ের কাজ করা হয়েছে। আমার লাইফে আমি কখনো দেখি নাই যে আমাদের গ্রামের রাস্তার যে রিফারিং কাজটা কখনোই করা হয়েছে। যাই হোক, আশা করি কখনো হবে। চিরদিন তো আর এরকম থাকে না কোনো গ্রামের রাস্তা, একদিন আশা করি ঠিক হয়ে যাবে। জানি না কবে হবে, যাই হোক আশা করি হয়ে যাবে। দেন তারপর আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। প্রায় 3-4টা গ্রামের কিন্তু রাস্তা হইতেছে মেন এইটা। দেন তারপরে কিন্তু এই রাস্তার কখনো কাজ করা হয় নাই। যাই হোক, যতই ভাঙাচোরা গ্রাম হোক বা রাস্তা হোক, যাদের গ্রাম তাদের কাছে অনেক ভালোই লাগে। আর আমার বাসার সামনে হচ্ছে পাকা রাস্তা, আর বাকিটা হচ্ছে ওই পাশে কিছুটা অল্প কিছুটা জায়গা হচ্ছে এরকম ইটের ভাঙাচোরা রাস্তা। কথা বলতে বলতে প্রায় আমার বাসার ভিতরে চলে আসলাম। যারাই যে কোনো বিজনেস করতে যান অবশ্যই কিন্তু ভেবেচিন্তে বিজনেসে আপনারা প্রবেশ করবেন, কেননা বিজনেস কিন্তু ভাবনা চিন্তারই মেন বিষয়টা। ভেবেচিন্তে না কাজ শুরু করলে কিন্তু আপনি কখনোই সেখান থেকে ভালো কিছু পাবেন না। আর এদিকে আমার বিড়ালটা কিন্তু চলে আসছে আমাকে দেখেই একটু আদর নেওয়ার জন্য। আর এপাশে হচ্ছে আমরা কোয়েল পাখির যে নতুন খাঁচাগুলো তৈরি করব বা সেট তৈরি করব, যে কারণে মূলত 2 দিন পরিশ্রম করে বাঁশের বেতি তৈরি করেছি বা বাতা তৈরি করেছি। আমাদের স্থানীয় ভাষায় বেতি বা বাতা বলে, আপনাদের স্থানীয় ভাষায় কি বলে আমি জানি না। আসলে এক এক জেলায় আসলে এক এক রকম এগুলোর নাম থাকে। যেমন আমাদের স্থানীয় ভাষায় হচ্ছে চক, মানে বাসার আশেপাশে যে আবাদি জমিগুলো আছে সেগুলোকে আমরা বলি চক। এখন অন্য অন্য জেলায় ডাঙ্গাও বলে। আমরা মূলত ডাঙ্গা বলি চকের মাঝখানে যে পুকুরগুলা থাকে সেগুলাকেই। আর অনেক জেলায় হইতেছে ডাঙ্গা বলে আবাদি জমিগুলাকে। যাই হোক, যার যার জেলায় যেটা বলে তারা ভালো মনে করে। আর চলে আসছি ওইখানে হচ্ছে আমাদের কিছু হাঁসের ডিম ওঠানোর জন্য। মূলত আমাদের হাঁসগুলো রাতে এখানে থাকে। 3টা হইতেছে আমাদের মেয়ে হাঁস, পার ডে কিন্তু 3টা করেই ডিম পাড়ে। আর এখানে হইতেছে বড় সাইজের ডিমটা হইতেছে আমাদের চীনা হাঁসের ডিম। গতকালকেও ডিম না পাওয়ার কারণে কিন্তু আজকে একদম ভোরবেলায়ও ডিম পেড়ে দিচ্ছে আমাদের দেশি হাঁসগুলা ডিমের সঙ্গেই। আর এই পাশে হচ্ছে আমাদের প্যান্স কোয়েলগুলা। আর এই ডিমগুলো মূলত আমরা বাচ্চা ওঠানোর কাজে ব্যবহার করব বা ডিম থেকে বাচ্চা ফুটানোর কাজে ব্যবহার করব। আমার চীনা হাঁস সবচাইতে বেশি ভালো লাগে একটা কারণে, এদের কালার কিন্তু প্রায় সেম থাকে সবার। যেমন দেশি হাঁসের এক একটার কালার থাকে এক এক রকম, চীনা হাঁস কিন্তু অধিকাংশই থাকে একই রকমের কালার। আর এই ডিমগুলো হচ্ছে আমরা খাওয়ার কাজে ব্যবহার করব, মানে খাবো। আর এখানে হচ্ছে দেশি হাঁসের ডিম, চীনা হাঁসের ডিম। উপরেরটাই হইতেছে আমাদের চীনা হাঁসের ডিম, যেগুলো হইতেছে আমাদের নতুন চীনা হাঁসটা ডিম পাড়তেছে। আর নিচের ডিমগুলো হইতেছে আমাদের দেশি হাঁসের ডিম বা আমেরিকান কেস্টেড ডাকের ডিমও কিন্তু এখানেই আছে, যেগুলো থেকে আমরা মূলত বাচ্চা উঠাবো। দেন বাছাই করে দেশি বাচ্চাগুলো আমরা সেল করে দেই, আর ঝুটিওয়ালা বাচ্চাগুলোকে আমরা রেখে দিই প্যারেন্টসের জন্য।